আসসালামু আলাইকুম। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীকে কি বললেন তিন বাহিনী প্রধান? জানা গেল কে হচ্ছেন প্রেসিডেন্ট। ফ্যামিলি কার্ড নিয়ে চাঞ্চল্যকর যা হচ্ছে। এবার বিস্তারিত। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে সচিবালয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে তিনি দেশের তিন বাহিনী প্রধানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা বিষয়ক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান। এই সাক্ষাতে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদারে তিন বাহিনী প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। সকালে তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই মহাপরিচালকদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন। এসব বৈঠকে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে একযোগে এই উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকগুলো বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক অবস্থানকে স্পষ্ট করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি আসনে জয় পাওয়ার পর সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় নতুন সরকারের। প্রায় ২ দশক পর আবারও ক্ষমতায় এলো দলটি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নির্বাচিত ও অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রী পরিষদ গঠনের কথা জানিয়েছে দলটি। তবে রাষ্ট্রপতি ও স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। এখনও স্পিকার পদে কাকে আনা হবে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিএনপি। দলীয় সূত্র বলছে, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খান এখনও কোনো দায়িত্ব পাননি। তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে নানা আলোচনা থাকলেও এই বিষয়ে দলের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন। বিএনপির একটি সূত্র জানায়, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে ভবিষ্যতে রাষ্ট্রপতি পদে দেখা যেতে পারে। বর্তমানে তিনি কুমিল্লা ১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় দল তাকে সম্মানজনক পদে দেখতে পারে বলেও ঘনিষ্ঠজনদের ধারণা, যদিও এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি খন্দকার মোশাররফ হোসেন। সংশ্লিষ্টরা মনে করিয়ে দেন, রাষ্ট্রপতি পদে পরিবর্তন সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে জাতীয় সংসদের ওপর। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান এর নাম স্পিকার পদে আলোচনায় রয়েছে বলে দলীয় মহলে শোনা যাচ্ছে। তবে এ নিয়েও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রসঙ্গত ২০০১ সালের নির্বাচনে ৪ দলীয় জোটের নেতৃত্বে বিএনপি এককভাবে ১৯৩টি আসন পেয়ে সরকার গঠন করেছিল। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এবারে নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টিতে। জোটের শরিকরা আরও ৩টি আসন পেয়েছে। ফলে জাতীয় সংসদে জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২। ২টি আসনের ফল আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। সংরক্ষিত নারী আসন যুক্ত হলে জোটের আসন সংখ্যা আরও বাড়বে। নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা সহায়তায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। একই সঙ্গে কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির উদ্যোগে এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম নতুন সরকারের সূচনাবিন্দু অর্থনৈতিক পর্যালোচনার শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলা হয়েছে। অনুষ্ঠানে ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধে নতুন সরকারের 10টি চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, যার মধ্যে ফ্যামিলি কার্ড নিয়ে চ্যালেঞ্জের কথা বলা হয়েছে।
প্রবন্ধে বলা হয়েছে, গ্রামীণ 5 মিলিয়ন পরিবারকে মাসে 2,000 থেকে 2,500 টাকা সহায়তা দিয়ে ফ্যামিলি কার্ড চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 5 মিলিয়ন পরিবারকে এই সহায়তার আওতায় আনতে বছরে আনুমানিক 9,600 কোটি থেকে 12,000 কোটি টাকা ব্যয় হতে পারে, যা জিডিপির প্রায় 0.15 থেকে 0.2% সমান। এই কর্মসূচি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই উদ্যোগ ভবিষ্যতে সার্বজনীন মৌলিক আয় বাস্তবায়নের একটি সম্ভাব্য পথ তৈরি করতে পারে। তবে এই কর্মসূচি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হবে আর্থিক সীমাবদ্ধতা। এর পাশাপাশি উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রচলিত প্রশাসনিক বা রাজনৈতিক পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক প্রক্সি মিনস টেস্ট পদ্ধতি অনুসরণ করার প্রস্তাব করা হয়েছে। এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। কার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু আন্তর্জাতিক সূচক রয়েছে, সেটা অনুসরণ করে এবং রাজনৈতিক চাপ উপেক্ষা করে যদি দেওয়া হয় তাহলে প্রকৃত বঞ্চিতরা সুবিধাভোগী হবে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হবে। আরেকটি বিষয় হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন হওয়ার পর ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। কারণ হিসেবে তিনি বলেছেন, নির্বাচনের আগে দিলে একদিকে কার্ড নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতির আশঙ্কা বেশি থাকবে, অন্যদিকে কার্ড নির্ধারণের জন্য প্রকৃত ডেটার ঘাটতি থাকতে পারে। সেজন্য একটু সময় দিয়ে দিলে প্রকৃতভাবে যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে কোন দেশটি বেছে নেবেন এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। প্রতিবেশী ভারত, পাকিস্তান, চীন সহ পৃথিবীর অনেক দেশই তাকে আমন্ত্রণ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন, সম্ভবত প্রধানমন্ত্রী সফর শুরু করতে পারেন ভুটান দিয়ে। এরপর সার্কভুক্ত দেশগুলো সফরের চিন্তা ভাবনা করা হচ্ছে। স্মরণ করা যায় যে ভুটানই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ভূ রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী প্রথম কোন দেশটি সফর করবেন তাও বিবেচনায় রাখা হচ্ছে। এজন্যই হয়তো ভুটানকে বেছে নেওয়া হচ্ছে প্রথমে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 296টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। গেজেট অনুযায়ী 35টি সংরক্ষিত নারী আসন বিএনপি জোট এবং 13টি জামায়াত জোট পেতে পারে বলে জানিয়েছে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে 209টি, জামাত ইসলামী পেয়েছে 68টি, এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন 1টি, খেলাফত মজলিস পেয়েছে 1টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 7টি আসন। সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে 6 জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও কোনো জোটে যুক্ত হয়ে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারে। তবে স্বতন্ত্ররা কোনো জোটে যোগ দিলে আসনের হিসাব পরিবর্তিত হতে পারে। জানা গেছে, সংসদ নির্বাচনে 296টি আসনের গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিএনপি জোট 211টি আসন, জামাত জোট 74টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা 7টি আসন পেয়েছে। এর ফলে স্বতন্ত্ররাও সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। চিফ প্রসিকিউটর বলেন, আপনারা গতকাল হয়তো দেখেছেন, আইনমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে। তিনি বলেন, সরকার আমাদের সুনির্দিষ্ট কিছু না বললেও চলমান রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব এবং এটাই ন্যায় বিচারের দাবি। এদিন জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মিরপুর এলাকায় শহীদ ফজলে রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। শহীদ 2 জনের নির্মম মৃত্যুর বর্ণনা তুলে ধরেন তারা। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চলছে রমজান মাস। ইফতার এবং সাহরিতে কি খাবেন সেই বিষয়ে সতর্কতা থাকা প্রয়োজন। প্রিয় বন্ধুরা, আপনি আমি অবশ্যই যখন ইফতার করব, ইফতারের মাঝখানে ফলমূল খাবো না। ইফতার শেষ হলে বা অন্যান্য ভারী খাবার খেয়ে তারপরে ফল গ্রহণ করব। পনিরের সঙ্গে বাদাম যেমন খাবো না, ঠিক তেমনি সি ফুডের সঙ্গে গোশত জাতীয় খাবারও খাবো না। একইভাবে বলা যায়, সাইট্রিক অ্যাসিড জাতীয় খাবারের পরপরই দুধ খাবো না, কারণ সাইট্রিক অ্যাসিডের কারণে দুধ জমাট বেঁধে যেতে পারে, ফলে পেটের সমস্যা হতে পারে। এই
রমজানে ইফতারের সময় বা সেহরির সময় পানি জাতীয় খাবার বেশি খেতে হবে, তাহলে সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের ওপর সামরিক হামলা চালাতে চলতি সপ্তাহের শেষেই প্রস্তুত থাকতে পারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বিষয়টি সিএনএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক সূত্রগুলো জানায়, হোয়াইট হাউসকে জানানো হয়েছে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক দিনগুলোতে বিমান ও নৌশক্তির বড় ধরনের সমাবেশের পর সপ্তাহান্ত নাগাদ হামলার জন্য প্রস্তুত থাকতে পারে মার্কিন সামরিক বাহিনী। তবে ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে ও বিপক্ষে দুই ধরনের যুক্তি বিবেচনা করছেন। তিনি উপদেষ্টা ও মিত্রদের মতামত নিচ্ছেন। বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন। একই দিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ট্রাম্পকে ইরানের সঙ্গে তাদের পরোক্ষ আলোচনার বিষয়ে ব্রিফ করেন। তবে সপ্তাহান্তের মধ্যে সিদ্ধান্ত হবে কিনা তা স্পষ্ট নয়। মঙ্গলবার জেনেভায় 3.5 ঘন্টা ধরে নোট আদান প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়। কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়। ইরানের প্রধান আলোচক বলেন, উভয় পক্ষ একটি নির্দেশক নীতিমালায় একমত হয়েছে। তবে একজন মার্কিন কর্মকর্তা জানান, এখনও অনেক বিস্তারিত বিষয়ে আলোচনা বাকি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, কূটনীতি ট্রাম্পের প্রথম পছন্দ, তবে সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রয়েছে। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।